নিট 2027 স্যার প্রপার স্ট্র্যাটেজিটা দিন, নাহলে যেন নিট ক্র্যাক করতে পারবো না। তোমার মনের মধ্যে যদি এই কোশ্চেন থাকে, আজকের ভিডিওটা তোমার জন্যই। এই মেড বাংলা একাডেমি তোমাদের জন্যই তৈরি করা নিটের সাকসেস নিয়ে আসার জন্য। আমি বহুদিন আগে নিট দিয়েছি। আমার নিটের স্ট্র্যাটেজি বলতে গেলে তোমরা কম বেশি সবাই জানো। আজকে নতুন এমন কারো কাছ থেকে শুনবে যে তোমাদেরকে নিট কমপ্লিটলি কি করে ক্র্যাক করতে পারবে তার রোড ম্যাপ দেবে। আজকে আমার সঙ্গে রয়েছে সুমিত। জানতে ইচ্ছা করছে না সুমিত আসলে কে, কি র্যাঙ্ক করেছে, কোথায় কি করেছে, কেন তোমাদেরকে স্ট্র্যাটেজি দেবে? চলো সুমিতের সম্পর্কে একটুখানি আমি বলি। সুমিতের পুরো নাম সুমিত চেল। এই রেজাল্টটা নিশ্চয়ই তোমরা আমাদের বায়োলজি শেখাতে দেখেছো। বায়োলজি সুমিত আমার কাছ থেকে পড়েছিল, পেয়েছে 98। সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করেছিল। সুমিত উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে? 483। 483, প্রায় 96%-এর অ্যাবভ। এবং দুর্ভাগ্যক্রমে একটু মার্কসের জন্য উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করতে পারেনি। উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক হয়েছিল 14। সেই সঙ্গে বড় জিনিস যেটা, রানিং এতেই ও নিট ক্র্যাক করেছে। নিট 2026, যেটা রিনিট 2026 হলো, সেখানে সে মার্কস পেয়েছে 579। তার অল ইন্ডিয়া র্যাঙ্ক কত সুমিত? 18461। 18,461। মানে কলকাতার আশেপাশের কোনো একটা মেডিকেল কলেজ পেয়ে যাবে, হয়তো আমার নিজের কলেজ জেএনএম তেই হয়তো উপস্থিত হবে। তো সেখান থেকে আজকে নিট 2027 স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার সুমিতের কাছ থেকে শুনে নেব। তোমাদের তরফ থেকে কিছু কোশ্চেন আমি করব এবং ও সেটার স্ট্র্যাটেজি বলবে। সব থেকে প্রথম সুমিত, যেটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি দিলে একটু ভালো হয় স্টুডেন্টদের, সেটা নিয়ে বলবো। অবশ্যই। বায়োলজি কেমন হওয়া উচিত? অবশ্যই। ওকে, বায়োলজির স্ট্র্যাটেজি কি হওয়া দরকার সুমিতের কাছ থেকে শুনে নাও। আমার কাছে তো তোমরা মেড বাংলাতে পড়ছো, এমনিতেই জানবে, ওর কাছ থেকে একটু শুনে নাও। বায়োলজির ক্ষেত্রে প্রথমেই যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে গুরুত্বপূর্ণ হয়তো এনসিইআরটি। এনসিইআরটিটা পড়লে পরে বায়োলজির ক্ষেত্রে আর অন্য কোনো রিসোর্সের হয়তো প্রয়োজন পড়ে না। কিন্তু এনসিইআরটি, কারণ আমরা যদি বিগত 2-3 বছর বা বিগত অনেক বছরে নিটের কোয়েশ্চেন দেখি, সেখানে এনসিইআরটির বাইরে কোয়েশ্চেন প্রায় আসে না বললেই চলে। হয়তো 1-2টো কোয়েশ্চেন, সেটাও খুবই কম বার। এবারেও যেরকম সবকটা কোয়েশ্চেনই প্রায় এনসিইআরটি থেকেই ছিল। তো এনসিইআরটিটা মাস্ট, এনসিইআরটি কিন্তু ভুললে চলবে না এবং এনসিইআরটিটা পড়তেই হবে। এনসিইআরটি পড়ার সাথে সাথে একটা কথা যেরকম আমি বলতে চাই, যে এনসিইআরটিটাকে বুঝে পড়তে হবে। এনসিইআরটিকে মুখস্থ করতে হবে, কিন্তু প্রথমে এনসিইআরটি যখন প্রথমবার কেউ পড়বে, যে কোনো স্যারের থেকে তোমরা পড়ো না কেন, তোমরা সবসময় এনসিইআরটিকে বোঝার চেষ্টা করবে। এনসিইআরটির প্রতিটা যে কনসেপ্ট রয়েছে সেগুলো যেন মাথায় থাকে। এনসিইআরটির পিওয়াইকিউ করতে, এনসিইআরটির কোনো কোয়েশ্চেন সলভ করতে হয়তো লাইন মুখস্থ করে তুমি অ্যান্সার দিতে পারবে, কিন্তু কোয়েশ্চেন একটু ঘুরিয়ে এলে কিন্তু তুমি ফেসে যাবে এবং সেখানে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। তো এনসিইআরটিটাকে প্রথমবার যখন পড়ছো, প্রথমে ক্লাসে যখন হচ্ছে, ক্লাসে অল্প অল্প করে পড়ানো হয়, সেদিন গিয়ে এনসিইআরটিটা পড়ো। স্যার যে কনসেপ্টগুলো বোঝাচ্ছেন সেই কনসেপ্টগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো, এবং সেই কনসেপ্টগুলো বোঝাতে যদি কোথাও অসুবিধা থেকে থাকে সেটা স্যারকে জিজ্ঞেস করে পরে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও প্রথমে যখন পড়ছো সেটার ক্ষেত্রে। এবং পরবর্তী ক্ষেত্রে এনসিইআরটিতে বারবার এনসিইআরটিকে পড়ে যেতে হবে। এবং লাস্টের ক্ষেত্রে এমন যেতে হতে পারে যে এনসিইআরটির লাইন হয়তো একটা লাইনের হাফ দেওয়া আছে, বাকি লাইন ওটা পড়ার সাথে সাথে বাকি হাফ লাইন তোমার মাথায় চলে আসছে। এরকম ভাবে তোমাকে এনসিইআরটিটা পড়তে হবে। এবং তার সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য অবশ্যই কোয়েশ্চেন প্র্যাকটিস করা খুবই দরকারি। তার জন্য রেগুলার ডিপিপিস এর ব্যাপারে স্যার একটুখানি তোমায় বলে দেবে। দেখো, নর্মালি এনসিইআরটি ক্লাস আমরাও করাচ্ছি, বাকি যে কোনো চ্যানেল যে কোনো জায়গাতেই করা হয়। আমি ডেডিকেটেডলি এনসিইআরটি লাইন বাই লাইন কোর্স লঞ্চ করি, কারণ এনসিইআরটি বোঝা খুব জরুরি। এনসিইআরটি না বুঝলে নিট ক্র্যাক হয় না। এনসিইআরটি তুমি পড়লে সব ঠিক আছে, তুমি কতটা বুঝেছো এটা জানার জন্য তোমার ডিপিপি সলভ করা খুব প্রয়োজন। ডিপিপি মানে কি? ডেইলি প্র্যাকটিস পেপার, যেটা এইমাত্র পড়লে তার উপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা অলরেডি আমরা মেড বাংলা একাডেমিতে করাচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলে তার উপর ডিপিপিও দেওয়া হচ্ছে। সুতরাং অবশ্যই ডিপিপি গুলো সলভ করবে। সেটা তুমি যখন কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্মে পড়বে, যে কোনো জায়গায় পড়ো না কেন, ডিপিপি অবশ্যই সলভ করবে লেকচার করার পর। তোমার মনের মধ্যে কনফিডেন্স জেগে উঠবে যে আমি ক্লাসটা করে নিয়েছি, হেভি হয়ে গেছে, সব কমপ্লিট, বাট কোশ্চেন সলভ করতে গিয়ে পরীক্ষাতে গিয়ে পারছো না কেন? এতদিন ধরে তুমি পরীক্ষার আগে কোশ্চেনে প্র্যাকটিস করতে না। তাহলে ডিপিপি কিন্তু খুব জরুরি। যেটা নিয়ে সুমিত এই মাত্র বলছিল যে এনসিইআরটি পড়ে পিআইকিউ সলভ করার সময় এনসিইআরটি লাইন মুখস্থ করলে কিন্তু হয়ে যাবে, বাট কনসেপ্ট জানা জরুরি। পিআইকিউ এর কোশ্চেন অর্থাৎ প্রিভিয়াস ইয়ার নিটের কোশ্চেনও যদি খুলে দেখো, বহু জায়গাতে এনসিইআরটি লাইন বাই লাইন কোশ্চেন উঠে আসে, ঠিক আছে, কিন্তু বহু ডেপ অনেক কনসেপ্ট থাকে, সেগুলো কিন্তু জানতেই হবে। যার জন্য পিআইকিউটা করতে হবে। পিআইকিউ কেন করবো? আমরা যে কোনো জিনিসে জানি, আমরা বিরাট কোহলি, এমএস ধোনি কেন রোল মডেল বানাই এই জন্যই তাকে দেখে যদি কিছু শেখা যায়। পিআইকিউটা সেম জিনিস। নিটের জন্য যে প্রিপারেশন নিচ্ছ তার প্রিভিয়াসে কেউ এত আইডাল আছে, কিরকম কোশ্চেন আছে, এত কিছু ধারণা আছে, সেটা পিআইকিউ না করলে যাবে না। এবার মক টেস্ট কিভাবে দেওয়া উচিত বায়োলজির ক্ষেত্রে, সেটা নিয়ে সুমিত বলবে। আমি আরেকটা কথা বলে নিতে চাই, পিওয়াইকিউ বা ডিপিপি সলভ করার সময় যে কোশ্চেনগুলো প্রথমবার হয়ে যায় সেগুলো হয়তো পরে কোনোদিন সলভ করলে সেগুলো আরেকবার হয়ে যাবে, সেটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। তো যে কোশ্চেনটা আটকাচ্ছে, যেটা বুঝতে পারছি না
বা যেটা করতে গিয়ে হয়তো সিলি মিস্টেক করছি, ভুল করছি, সেগুলো মার্ক করে রাখা খুব দরকার। কারণ পরবর্তী ক্ষেত্রে লাস্টের ক্ষেত্রে রিভিশনের সময় সব কোয়েশ্চেন দেখা প্রায় অসম্ভব। তো যেগুলো আমার ভুল হচ্ছে, যেগুলো আমার কনসেপচুয়াল একটুখানি ক্ল্যারিটিতে কমে থেকে যাচ্ছে, সেই কোয়েশ্চেনগুলোকে মার্ক করে রাখতে হবে, যাতে লাস্টের ক্ষেত্রে রিভিশনের ক্ষেত্রে আমি সেগুলোকে জলদি একবার দেখে নিতে পারি। এবং আচ্ছা সুমিত, তুমি পরীক্ষাতে এমন কোনো কোশ্চেন থাকতো যেটা এনসিইআরটির পাশে ওই যে সাদা ফাঁকা জায়গা, সেই জায়গাতে কিছু লিখতে বা কিছু লেখার জন্য পরামর্শ দেবে, হ্যাঁ, যেটা এনসিইআরটিটাকে ইজি করবে? অবশ্যই স্যাররা যখন নোটস দেন, নোটসে কিছু কিছু জিনিস কনসেপ্টকে বোঝানোর জন্য এক্সট্রা বলতে হয়, এক্সট্রা লেখাতে হয়। সেই সব কিছু হয়তো থেকে কোয়েশ্চেন আসবে না, কিন্তু কনসেপ্ট বুঝতে গেলে সেগুলো দরকারি। তো এরকম কিছু কিছু জিনিস থেকে মাঝে মধ্যে কোয়েশ্চেন চলে আসে, বিভিন্ন মক টেস্টে বা বিভিন্ন মানে টেস্টে কোয়েশ্চেন চলে আসে। তো সেই রকম কিছু কিছু জিনিস এনসিইআরটির পাশে যে সাদা জায়গা রয়েছে, কারণ এনসিইআরটির বাইরে একটা নোটস খাতা আলাদা করে, আসলে ফার্স্ট ডিভিশন লাস্টে হয়তো এখন খুবই মনে হচ্ছে সবকিছু পড়া খুব সহজ, আস্তে আস্তে হয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, কিন্তু লাস্টের ক্ষেত্রে যখন ফুল সিলেবাস রিভিশন করতে হবে তখন কিন্তু অসম্ভব। এই খাতা ও খাতা না উল্টে এনসিইআরটির পাশে লিখে নেবে। এনসিইআরটির পাশে যে সকল ইম্পর্টেন্ট, যেগুলো এনসিইআরটি নেই কিন্তু নোটসে রয়েছে, এরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস স্যাররা হয়তো বলেও দেবেন ক্লাসে যে এটা ইম্পর্টেন্ট এনসিইআরটির বাইরে, সেগুলোকে এনসিইআরটির পাশে সাদা ফাঁকা জায়গাতে অল্প অল্প করে আস্তে আস্তে ছোট ছোট করে লিখে নেওয়া। এটা আমি সবসময় বলি যে বায়োলজির এক্সট্রা কোনো নোট খাতা হয় না, বায়োলজির এনসিইআরটি সব এনসিইআরটির মধ্যেই তুমি স্টিকি নোট দিয়ে সাদা পেপার দিয়ে যে কোনো পরে পারবে সব লাগিয়ে ওখানে এক্সট্রা জিনিস তুলে নাও। এবার সুমিত, এই জায়গাটা আসি, বায়োলজিতে ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে 90টা নাম্বার। এবার পরীক্ষা যখন স্টুডেন্টরা দেয়, যেমন এবারে একটুখানি টাইমিংটা বেড়েছে, আমি ধরেই চললাম যে 200 মিনিট, 200 মিনিটে বায়োলজিকে মোটামুটি কতক্ষণে মক টেস্টের সময় কোশ্চেন সলভ করা উচিত? বায়োলজিতে যখন প্রথম প্রথম আসবে, যদি ইজি পেপার হয় তো 35 to 40 মিনিটস, মানে এটা হচ্ছে একটা অ্যাভারেজ টাইম, যেটা দিলে পরে বায়োলজিতে দিলে পরে অন্য সাবজেক্টগুলোতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক ক্ষেত্রে হয়, অনেক মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে হয়তো পরবর্তীকালে তোমরা দেখবে, বা হয়তো যেহেতু নতুন সিবিটি মুড ইন্ট্রোডিউসড হচ্ছে, হয়তো কোয়েশ্চেন লেন্দি হবে, সেক্ষেত্রে বায়োলজির হয়তো লেন্দি কোয়েশ্চেন আসবে, মাল্টি স্টেটমেন্ট কোয়েশ্চেন, অ্যাসোসিয়েশন রিজন কোয়েশ্চেন, ডায়াগ্রাম বেসড 3-4 ম্যাচ দ্য কলাম কোয়েশ্চেন। সেসব কোয়েশ্চেন করার ক্ষেত্রে যদি বেশি কোয়েশ্চেন পেপারে গিয়ে দেখো এরকম কোয়েশ্চেন বেশি এসছে, তো অবশ্যই একটু টাইমটা বাড়াতে হবে। সেক্ষেত্রে 45 to 50 মিনিট দেওয়া যেতে পারে, কারণ বায়োলজি এমন একটা জিনিস, স্কোরিং সাবজেক্ট। বায়োলজিতে আমি জানি এনসিইআরটি থেকে কোয়েশ্চেন এসছে এবং সেই টপিকটা আমার জানার। ফিজিক্সে হয়তো একটা কোয়েশ্চেন বাইরের থেকে এসছে, হয়তো আমি কোনোদিন সলভ করতে পারবো না, কিন্তু বায়োলজিতে আমি কোয়েশ্চেনটা জানি, আমার এরকম কোয়েশ্চেন হয়তো আসবে না যেটা আমি জানি না বলে ভুল করছি, হয়তো আমি সিলি মিস্টেক করে ভুল করছি, কারণ সেটা এনসিইআরটির মধ্যে রয়েছে। তো যদি লেন্দি কোয়েশ্চেন আছে একটু টাইমটা বেশি দেওয়া উচিত, এবং যদি মডারেট কোয়েশ্চেন আছে তো 30 মোটামুটি এভারেজ টাইমিং 30 থেকে 35 মিনিট 40 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করবে। সিবিটি হয়ে গেলে সেটা আরেকটু টাইম তো বাড়বে, কারণ ওএমআর এর টাইম কমলে কোশ্চেন পড়াতে টাইমটা দেবে। আচ্ছা, যে কোনো বায়োলজি এক্সামের আগে, সেটা নিটের এক্সাম হোক, মক টেস্ট হোক, যে কোনো এক্সাম, সেটা মক টেস্ট আমরা আগে আলোচনা করব, বাট বায়োলজিটা কিভাবে রিভিশন করে যেতে হয়? বায়োলজি যখন চ্যাপ্টার ওয়াইজ হবে, এমনিতে তুমি এনসিইআরটিটা পড়তে পারো, কারণ এনসিইআরটি থেকে পড়লে মেজরিটি কোশ্চেন হয়ে যাবে। এছাড়াও নোটসের যেটা বললাম যে এক্সট্রা যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে নেওয়া এনসিইআরটির মধ্যেই, তাহলে এনসিইআরটিটা পড়লে পরে সেগুলোও কভার হবে এবং এনসিইআরটিটাও কভার হবে। তার সাথে সাথে যখন তোমরা ডিপিপিএস করবে বা যখন পিওয়াইকিউজ করবে সেই চ্যাপ্টার ওয়াইজ, তখন যেগুলো মার্ক করে রাখছো, যদি সময় থাকে তো অবশ্যই সব কোশ্চেন দেখে নিতে পারো, সেটা খুব একটা অসুবিধা নয়। কিন্তু যদি সময় কম থাকে, এনসিইআরটি পড়ে নেওয়ার পরে, পুরোটা ভালোভাবে বুঝে নেওয়ার পরে যদি সময় কম থাকে, তো যেগুলো মার্ক করে দেবে সেগুলো একবার দেখে গেলে ভালো হয়। সব থেকে বেস্ট জিনিস বলে দিই, যেটা আমি প্রত্যেক বছর জুনিয়র দিকে বলি, ইভেন আমি নিজেও ফলো করেছিলাম, পরীক্ষার আগে যতবারই এনসিইআরটি আগে পড়া থাক না কেন, পরীক্ষার আগে কমপ্লিট এনসিইআরটি পড়ে যাওয়া একটা প্র্যাকটিস করতেই হবে। কারণ এনসিইআরটি লাইন এমন একটা জিনিস, 7 দিন আগে পড়লে পরীক্ষা রুমে গিয়ে ওই মুহূর্তে আর প্রেসার দিয়ে মাথা থেকে বের করতেই পারবে না অ্যান্সার, যদি না ওই শর্ট মেমোরিতে রাখো, অর্থাৎ পরীক্ষা জাস্ট আগেই যদি না পড়ে আসো। ধরো কালকে রবিবার পরীক্ষা, শুক্রবার থেকে এনসিইআরটি পড়তে শুরু করো বায়োলজি। বিশাল ইম্পর্টেন্ট একটা টিপস আগে থেকে দিলাম বায়োলজিতে ভালো মার্কস তোলার জন্য। আর সুমিত বায়োলজিতে পেয়েছে 346, যেটা এখানে হয়তো দেখছো 346, ও 346 পেয়েছে। ও কি এমন জিনিস ভুল করেছে বা ও কোথা থেকে এমসিকিউ প্র্যাকটিস করেছিল সেটা নিয়ে এখনো বলবে। এমসিকিউ সোর্স হিসেবে বলতে গেলে ডিপিপিএস, পিওয়াইকিউজ, এনসিইআরটি পড়ে নেওয়ার পরে খুব একটা বেশি এক্সট্রা কোশ্চেন করার প্রয়োজন পড়ে না, কারণ মেজরিটি কোশ্চেন এখান থেকে তোমার সলভ হয়ে যাবে। এছাড়াও যদি তুমি রেগুলার কোশ্চেন প্র্যাকটিস করতে চাও, বিভিন্ন কোচিং এর মডিউলস আছে, সেখানে বিভিন্ন জিনিসপত্র থাকে, হয়তো মডিউলগুলো তুমি করতে পারো, বা আমি একটা বই বলতে পারি যে এনসিইআরটি যেটা এক্সাম্পলার আছে, হ্যাঁ এক্সাম্পলার থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা এবারে আমাদেরকে বলা হয়েছিল আসতে পারে কোশ্চেন। এনসিইআরটি এক্সাম্পলারটা একটুখানি দেখে নিতে পারো, এনসিইআরটি এক্সাম্পলার যেসব কোশ্চেনগুলো আছে এমসিকিউর কিছু থাকে সেগুলো সলভ করে নিতে পারো। এবং এমটিজির একটা বই রয়েছে, এনসিইআরটি একটু ফিঙ্গার টিপস, সেই বইটা কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে এমসিকিউর ক্ষেত্রে, কারণ ওখানে এনসিইআরটি বেস্ট ভালো ভালো এমসিকিউজ রয়েছে। এমসিকিউ বর্তমান যুগে প্রচুর অনলাইনে মোবাইল অ্যাপ খুলে গেছে, যেখান থেকে ইচ্ছা গিয়ে তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করাটা হচ্ছে মূল জিনিস। তাহলে বায়োলজির মোটামুটি কমপ্লিট আমরা একটা স্ট্র্যাটেজি বললাম। এবার আমরা যাব নেক্সট কোন সাবজেক্টে?
ফিজিক্স Next, হ্যাঁ, ওকে physics। চল ফিজিক্সের ক্ষেত্রে স্ট্র্যাটেজি কিন্তু জানা খুব জরুরি, হুম। কারণ ফিজিক্সে যদি একটুখানি গোলমাল হয়ে যায় তোমার সিলেকশনও ওই জায়গাতেই ছুটে রয়ে যাবে, এটা আমি প্রথম দিনেই বলেছিলাম। তো সুমিত ফিজিক্সে পেয়েছে 104 পাওয়ার কারণ কি, কেন 120-30 গেল না? 120-30 না যাওয়ার কারণে হয়তো আমারই ভুল, কারণ আমি ফিজিক্স কোশ্চেন এবারে যেহেতু হার্ড এসেছিল, কেমিস্ট্রি কোশ্চেন একটুখানি মডারেট একটু টাফ দেখে এসেছিল, আমি কোশ্চেন পেপার দেখে ভেবেছিলাম যে হয়তো ফিজিক্স কেমিস্ট্রি টাফ এসছে, তো বায়োলজিটাকে আমি টাইম বেশি দিয়ে ফেলেছিলাম যাতে করে আমার বায়োলজিতে সিলি মিস্টেক না হয়, বায়োলজিতে মার্কস লুজ না হয়। সেই কারণে সেই জায়গা থেকে তুমি কিন্তু বেনিফিটেড হয়েছো বায়োলজি। হ্যাঁ, বায়োলজিতে অবশ্যই বেনিফিটেড হয়েছি, কারণ এবং সেই জন্য হয়তো ফিজিক্সের আরো 3-4টা কোশ্চেনও সলভ করতে পারতাম, আমি বাড়িতে এসে দেখেছি ইজি ছিল কোশ্চেন, বা হয়তো কোনো কোশ্চেন তাড়াতাড়ি করতে গিয়ে সিলি মিস্টেক করে ফেলেছি, সেক্ষেত্রে ফিজিক্সে আমার টাইমটা কমে গেছিল। তো এক্সামের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখবে, সেটা হচ্ছে কোশ্চেন যদি কঠিন আসে 104-এ তো তোমার সিলেকশন হবে, এখানে সিলেকশন কে দিচ্ছে বায়োলজি। এইভাবে টাইমকে মাঝে মধ্যে অ্যাডজাস্ট করতে হয়। দেখছো বায়োলজি খুব কঠিন কোশ্চেন এসছে, ফিজিক্স ইজি এসছে, কোশ্চেনটাকে ওভারঅল একবার উল্টে দেখে নেবে, তাহলে ফিজিক্সে গিয়ে টাইম দিলে ফিজিক্স যদি সহজ হতো হয়তো ফিজিক্সে বেশি নাম্বার পেতো, বায়োলজিতে কম পেতো, অপোজিট হতে পারে কেমিস্ট্রির সঙ্গে। তাহলে মুদ্রা কথা এক্সামের আগে একবার উল্টে পাল্টে খাতাটা অবশ্যই কোশ্চেনটা দেখে নেবে। ও যেমনটা দেখে নিয়েছিল ফিজিক্সটা ও প্রথম থেকে বুদ্ধিমানের কাজ করেছে, বায়োলজিটাও ভালো করে করেছে, বায়োলজি ওই জন্য 346 পেয়েছে এবং চান্সের এত কাছাকাছি চলে গিয়েছে। তাহলে ফিজিক্সের ক্ষেত্রে 104ও পেলেও ওর কিন্তু প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল। ফিজিক্সের প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করতে? ফিজিক্সের ক্ষেত্রে যেটা এখানে আমি প্রথমেই বলবো কনসেপ্ট লার্নিং এবং নোটস, কারণ ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটিটা পড়লে পরে হয়তো এনসিইআরটিটা বোঝা যাবে না, সেজন্য যখন ক্লাস করছো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দিতে হবে ক্লাসটাকে, কারণ ক্লাসেই মেনলি স্যাররা কনসেপ্টটা বোঝান এবং নোটস তৈরি করান। সেই নোটসটাকে বারবার করে পরীক্ষার আগে পড়তে হবে, রিভিশনের ক্ষেত্রে পড়তে হবে, এবং কনসেপ্টগুলো যখন বোঝাচ্ছে কনসেপ্টগুলো বুঝতে হবে, কারণ নিটে আমরা এবারে দেখছি আগে যেরকম সিম্পল ফর্মুলা বেসড কোশ্চেন চলে আসতো সেটা কিন্তু আর আসছে না। নিটে কিন্তু এবারে কনসেপ্টের ওপরে জোর দেওয়া হচ্ছে এবং বিভিন্ন কনসেপ্টকে একসাথে করে কোশ্চেন দেওয়া হচ্ছে। সেই সব কোশ্চেনগুলো শুধুমাত্র ফর্মুলা মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে নামানো যাবে না, কনসেপ্ট ওই অবশ্যই নিটের বুঝতে হবে। 1-2 বছর মাঝখানে পুরো কনসেপ্ট তো উড়ে গিয়ে শুধু ফর্মুলা বেস আসতো 2022-23 আই গেস, 24-এ 25 আর 26-এ কিন্তু ফিজিক্সে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। সুতরাং কনসেপ্ট কিন্তু খুব জরুরি। আর স্যার যে নোটটা করাচ্ছে ওই নোটটাকে খুব ভালো করে করবে। আমি বহুজনকে এটা মানে লজ্জা পেতে দেখেছি, আমরা যখন কোচিং এ পড়তাম ফিজিক্সের কনসেপ্ট তোমার যদি কিছু মনে রাখতে অসুবিধা বাংলায় লেখো, গত বাংলায় তুমি যে ভাষায় লিখতে পারো। আমাদের অ্যালেনা স্যাররা বলতেন হিন্দি জানিস হিন্দিতে লেখ, বাংলায় জানিস বাংলাতে লেখ, যে কোনো জিনিসে পাশে লিখে নাও যে ওটার কি ব্যাখ্যাটা স্যার বাংলায় বলেছে, মুখে যেটা বলেছে যেটা খাতায় লেখায়নি সেটা বাংলায় মুখে লিখে নাও যাতে পরে রিভিশন করতে পারো। সেই জন্য কনসেপ্ট লার্নিং এবং নোটস যেটা নিয়ে সুমিত বললো খুব জরুরি। আর এখানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফিজিক্সে বায়োলজিতে প্র্যাকটিস না করলে চলবে, ডিপিপি। একটা কনসেপ্ট পড়ে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দেখে ডিপিপি যদি না করো, কোশ্চেন প্র্যাকটিস যদি না করো, তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। ওকে, এবার আসি পিআইকিউ এর গল্প। সুমিত তোমার কি মনে হয় পিআইকিউ শুধু নিটের পিআইকিউ করলে চলবে নাকি জেই লাগবে? তুমি তো জেই লিখেছো। হ্যাঁ, জেই পিওয়াইকিউ অবশ্যই জেই পিওয়াইকিউটা আমি করতে বলবো, কারণ জেই ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তোমার যত বেশি কনসেপ্ট তুমি সম্মুখীন হবে, তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। কনসেপ্ট বুঝলে কিন্তু কনসেপ্ট বোঝার থেকেও সেটাকে যত বেশি অ্যাপ্লাই করবে তত বেশি তোমার ক্লিয়ার হবে। তো জেইর কোয়েশ্চেন কিন্তু কনসেপ্টুয়াল ভালো ভালো কোয়েশ্চেন আসে, তো সেক্ষেত্রে তোমরা জেইর কোয়েশ্চেন কিন্তু অবশ্যই জেইর পিওয়াইকিউ করতে হবে, জেই নিটের সাথে সাথে এবার কিন্তু জেই মেন্স লাগবে। ইভেন আমরা যখন এলএনএ কোচিং নিতাম, আমি কিন্তু 42 ইয়ার্স যে জেই মেনে বই প্র্যাকটিস করতাম। আমাদের এলএনএ এত কঠিন কঠিন কোশ্চেন দিত যে জেই মেনে কোশ্চেন প্র্যাকটিস করতেই হতো। আর ওইসব কোশ্চেনই এখন দেখছি নিটেতে আসছে, এত টাফ টাফ কোশ্চেন। তাহলে নিট আর জেই দুটোরই পিআইকিউ এর বুকস কিনে নেবে, অল্প অল্প করে প্র্যাকটিস করতে শুরু করবে। বহু জায়গায় ইউটিউবে এখন ফ্রি অফ কস্ট বহু সলিউশন তুমি পেয়ে যাবে, এআইতে মারলেই সলিউশন দিয়ে দেবে, চিন্তার কোনো বিষয় নেই। আচ্ছা, ফিজিক্সের মক টেস্টটা কেমন স্ট্র্যাটেজি হওয়া উচিত? ফিজিক্সের মক টেস্ট অবশ্যই যখন সাবজেক্ট ওয়াইজ হবে তখন তো অবশ্যই নোটস পড়ে যাওয়া, নোটস যে সকল স্যাররা যে কোয়েশ্চেনগুলো দিয়েছেন সেগুলো করা, ডিপিপি বা পিওয়াইকিউর ক্ষেত্রে মার্ক কোয়েশ্চেন যেগুলো তোমরা করে রেখেছো, মার্ক যেটা বললাম বায়োলজির ক্ষেত্রে সেম জিনিস সেটা করে নেওয়া। কিন্তু লাস্টের ক্ষেত্রে অসুবিধা হয় কখন, যখন লাস্টের দিকে আমরা চলে আসি, একদম লাস্টে ফুল সিলেবাস মক টেস্ট দিতে হবে যখন আমাদেরকে, তখন আমরা পুরো ফিজিক্সটাকে হয়তো একদিনে অসম্ভব করে উঠতে পারি। সেক্ষেত্রে আমি প্রথম থেকেই বলবো একটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে, একবার রিভিশন হয়ে গেছে সেটা, তখন একটা ওই চ্যাপ্টারটা জিস্ট মানে দেখে পরে পিওয়াইকিউতে কিরকম কোয়েশ্চেন আসছে, কিরকম কোয়েশ্চেন আমার ডিবিতে এসছে, কোন ফর্মুলাটা আমার লাগছে সেটা নোটস থেকে বা তার কোনো উপর বই নির্ভর থেকে। করে কি তুমি 5 স্টার ফর্মুলা বুকটা লিখেছো? হ্যাঁ, ফর্মুলা বুকটা লিখেছি, কারণ ফর্মুলা বুক যেটা এটা আমার কাজে লাগবে একদম লাস্টের দিকে। একদম লাস্ট মানে যখন আমি ফুল সিলেবাস মক টেস্ট দেবো লাস্টের দিকে, তখন একটা ফর্মুলা বুক থাকলে কি আমি পুরো চ্যাপ্টারটা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব ফর্মুলাগুলো পড়ে নিতে পারবো, যাতে কোনো ফর্মুলা সিম্পল অ্যাপ্লিকেশনে যদি কোয়েশ্চেন থাকে সেটা যাতে আমাকে ফর্মুলা ভুলে যাওয়ার জন্য ছেড়ে আসতে না হয়।
আচ্ছা, এবার আসি নেক্সট, যেটা ফিজিক্সে তুমি বললে যে টাইম পাওনি বলে কোশ্চেন হয়নি। হুম 45 কোশ্চেনে অ্যাট লিস্ট ফিজিক্স তুলনামূলক টাফ, হুম বায়োলজি কেমিস্ট্রি তুলনায় হুম। কতক্ষণ টাইম দেওয়া উচিত? মিনিমাম 1 আওয়ার তো রাখতে হবে ফিজিক্সের জন্য মিনিমাম 1 last এ। ঘন্টা রাখতে হবে। ইভেন আমি আমার নিজের যখন নিট 2020 ক্র্যাক করেছিলাম 1 ঘন্টা 20 মিনিট শুধু ফিজিক্স করেছিলাম। তারপর আমি 127 পেয়েছিলাম। তো যাই হোক, তুমি যদি টাইম কম দাও ফিজিক্স কিন্তু মাথার মধ্যে খেলবে না, ডিপ্রেশন চলে আসবে, অ্যাংজাইটি চলে আসবে। পরীক্ষার রুমের যে পরিবেশটা না কোপ আপ করা মুশকিল। সেই জন্য প্রথম থেকেই ফিজিক্সের জন্য 1 ঘন্টা 20 মিনিট তুমি নিয়ে চলবে। যে 1 ঘন্টা 20 মিনিট 15 মিনিট আমার লাগবেই। তাই তো? এবার ফিজিক্সটা পরীক্ষার আগে কিভাবে রিভিশন করে যাবে? এখানে তো এনসিইআরটি নেই। না। এখানে কি স্যারের নোটস পড়েই যাওয়াটাই বেস্ট? নাকি হ্যাঁ, নোটস পড়া এবং ফর্মুলা গুলো দেখে নেওয়া, নোটস এই যে ফর্মুলা বুক, এটা প্রথম থেকে কিন্তু বানাবে। নিজে থেকে যদি না বানাও কেউ বানিয়ে দেবে না। আর বহু স্যার ফর্মুলা বুকস বানায়, বহু জায়গা থেকে ফর্মুলা বুকস পেয়ে যাবে, ওটা কিন্তু তোমার ইউজফুল হবে না। কারণ ওই বলে না, নিজের হাতে জিনিস তৈরি না। করা একটা আলাদা স্বাদ রয়েছে। নিজের হাতে জিনিস তৈরি করলে ওই জিনিসটা আমি বুঝতে পারবো কেন এটা লিখেছিলাম। এটা কে কোথায় নোট তৈরি করছে সেটা যদি তুমি পড়ো, পারবে না। আমি নিটের সময় লাস্টের দিকে এটা ভুল করেছিলাম। কোভিডের সময় প্রচুর শর্ট নোট বেরিয়েছে, ফর্মুলা বুক বেরিয়েছে, এর ওর পড়ছি, আমি দেখি আমি অ্যাডাপ্ট করতে পারছি না। তারপর আমার মনে হলো না, সব দেখে সুন্দর দেখে লাভ নেই, আমি আর নিজের যেটা বানিয়ে রেখেছিলাম ওটা নিয়ে পড়াশোনা করি। কারণ টেলিগ্রামে অসংখ্য ফর্মুলা বুক এরকম অনেক সব জিনিস পেয়ে যাবে। হয়। তুমি যদি বলো কিন্তু- সুমিতেরই ফর্মুলা বুক আছে সেটা পেয়ে যাবে, কিন্তু তোমার কিছু কাজে লাগবে কিন্তু না। হ্যাঁ, কিন্তু নিজের মতো করে একটা বানিয়ে রাখলে পরে নিজের বুঝতে সুবিধা হবে, কারণ সেখান থেকে তোমাকে মুখস্থ করতে হবে, কিন্তু নিজে লিখে পরে নিজের যেটা লাগবে সেটা সেটা তুমি ইনক্লুড করতে পারবে। কোনোটা হয়তো পরীক্ষায় ভুল করে সেটাকে তুমি মডিফাই করতে পারবে, যে এটা আমার ভুল হচ্ছে, এরকম ভাবে মার্ক করে রাখা, তো এগুলো খুবই দরকারি। আচ্ছা, লাস্ট আসি যেটা নিয়ে সবাই কোশ্চেন করে, ফিজিক্সের কতগুলো করে এমসিকিউ প্র্যাকটিস করব আর কোন বুকস প্র্যাকটিস করব? নর্মাল স্যারদের ডিপিপি প্র্যাকটিস করব, পিআইকিউ তো করবই, এক্সট্রা কিছু কি বই করতে হবে? এইচসি বার্মা, ডিসি পান্ডে, এ পান্ডে, ও গাদা গুচ্ছের বুকসের কথা লোকজন বলে, তোমার কি মনে হয় বলো? ডিপিপি এবং পিওয়াইকিউ করার পরে এবং স্যারদের নোট, স্যারদের যে কোয়েশ্চেন করা আছে সেগুলোর পরে খুব একটা বেশি দরকার পড়বে না, কিন্তু তাও কেউ যদি রেগুলার কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চায় তো ডিসি পান্ডেটা বলবো, কারণ ডিসি পান্ডের বইটা নিট লেভেলের ক্ষেত্রে যথেষ্ট স্ট্যান্ডার্ড বুক। এইচসি বার্মা বিশাল টাফ, তো অ্যাডভান্স যদি তোমার লক্ষ্য না থাকে এইচসি বার্মা করার খুব একটা বেশি দরকার হয়তো হবে না। কিন্তু তুমি যে কোচিং এ করছো এইচসি বার্মা তোমার আটকে গেলে তুমি ডিপ্রেশনে পড়লে, দেখা যাবে স্যারের কাছে নিয়ে গেছে, স্যারও পাচ্ছে না, স্যারও ডিপ্রেশনে। সুতরাং এইচসি পান্ডে করলে করো, বা তোমার সব থেকে ভালো বুদ্ধি হবে যদি ওই ফিজিক্স এরর আছে না, নিট এরর নাকি সামথিং কিছু একটা বলছে, ওই বইটা আমরাও প্র্যাকটিস করতাম, খুব ভালো বই ছিল, ওটা চাইলে প্র্যাকটিস করতে পারো, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়। ওকে, তাহলে ফিজিক্সের মোটামুটি জিনিসপত্র বলে দিলাম। ওয়ান অফ দ্য টাফ সাবজেক্ট নিটের ক্ষেত্রে, সবার ভয় লাগে, হ্যাঁ, সেটা কি করে জয় করবে সেটা স্ট্র্যাটেজি। আর ফিজিক্সের ক্ষেত্রে একটা কথা বলতে চাই, যখন পরীক্ষার হলে আসবে হয়তো প্রথম দুটো কোশ্চেন টাফ, প্রথম তিনটে কোশ্চেন টাফ, চারটে কোশ্চেন আমার একটাও হচ্ছে না, এই মুহূর্তে ভেঙে পড়লে চলবে না। হয়তো 5 নম্বর কোশ্চেনটা হবে, 6 নম্বর কোশ্চেনটা হবে, তো কোশ্চেন ফিজিক্সে যদি টাফ আসে তো ছাড়তে যেন এটা মনে না হয় যে আমরা একটা কোশ্চেন ছেড়ে যাচ্ছি, বরং ওই সময়টা যাতে ওটাতে ওয়েস্ট না হয়, যাতে পরে আমার কোনোটা এরম যেতে না হয় আমার মতো যে কোনোটা করা কোশ্চেন পরে হয়তো আমাকে ছাড়তে হয়েছে ওই জন্য সময় ছিল না বলে। বারবার আমি এই কথাটা কিন্তু বলি যে তুমি 720-তে 720 টার্গেট নিয়ে গেলে তুমি যে 720 পাবেই কোশ্চেন পেপারে কোনো গ্যারান্টি নেই। তোমার দরকার সিলেকশন। আমরা যাদেরকে প্রিপারেশন দিচ্ছি তাদের দরকার সিলেকশন। এর মধ্যে কেউ টপার বেরোতেই পারে। তাহলে সিলেকশন যখন দরকার, তোমাকে এই মাথা খাটিয়ে কাজ করতে হবে, যেমনটা সুমিত করেছিল। ফিজিক্স কোশ্চেন কঠিন দেখে ও বায়োলজিতে প্রেসার দিয়ে বায়োলজিতে ভালো মার্কস তুলেছে। বায়োলজি কোশ্চেন ইজি থাকলেও ওই মার্কসটা তুলতে গেলেও তোমার কিন্তু সিলি মিস্টেক হওয়ার চান্স থাকে। ফিজিক্সে ও যা তুলেছে এখান থেকে কিন্তু ও সিলেকশন। ও যদি ভাবতো যে বায়োলজির আমি তাড়াহুড়ো করে করি, বায়োলজি 346 জায়গায় দেখা গেল 320, আর ফিজিক্সে দেখা গেল তাড়াতাড়ি করে এসে দিয়েও পাচ্ছে না কঠিন কোশ্চেন, তাই দেখা যাবে ফিজিক্সে 100 মার্কসে উঠছে আর বায়োলজিতে ওইদিকে উঠেছে 320, তাহলে কত মার্কস কমে গেল? সিলেকশন কিন্তু টাফ হয়ে যায়। সেই জন্য বুদ্ধিমানের কাজ করতে হবে। যদি কোশ্চেন মনে হয় যে কঠিন, অ্যাংজাইটি লাগছে, ছেড়ে দিয়ে অন্য কোশ্চেনে যাও, ডিপ ব্রেথ নাও, ভালো করে পরের কোশ্চেনে যাও। এবার আছে কেমিস্ট্রি নাকি? চল কেমিস্ট্রিটা বলো। কেমিস্ট্রিতে সুমিত পেয়েছে 129, ওকে, তার মানে যথেষ্ট ঠিকঠাক পেয়েছে। আমি আমার সময় 142 পেয়েছিলাম কেমিস্ট্রিতে, বাট এবারে কঠিন কোশ্চেন হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রিতে, শুনেছো কি? তার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি ও কিন্তু নিয়ে এসেছে। চলো কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বলবো প্রথমে তো অবশ্যই কনসেপ্ট এবং নোটস। নোটস কেন বলছি, কারণ এনসিইআরটিটা কেমিস্ট্রি অর্গানিকের ক্ষেত্রে, ইনঅর্গানিকের ক্ষেত্রে পড়া যেতে পারে, ফিজিক্যালের ক্ষেত্রে এনসিইআরটিটা পড়লে অতটা হয়তো কাজে দেবে না, কোয়েশ্চেন প্র্যাকটিস জায়গায় আমি সাজেস্ট করবো। আচ্ছা, একটা শর্টকাট নিয়ম বলে দেবো, ফিজিক্স ইজ ইকুয়াল টু কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, বাস। ফিজিক্সে যা যা বলেছি ফিজিক্যাল কেমিস্ট্রি সেম জিনিস ইউজ করো, তাই তো? একদম 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 একদম, ওর আলাদা কিছু নেই। দেখো ওই ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমরা লিখেছি ফর্মুলা বুক, ওই কেমিস্ট্রি ফিজিক্সে যা স্ট্র্যাটেজি ছিল তাই। এবার ইনঅর্গানিক আর অর্গানিকটা বলো। লোকের তো ইনঅর্গানিক নিয়ে ভয়েতে ঘাম ছুটে যায়। ইনঅর্গানিকে একটা কথা বলতে চাই, আমরা যদি কয়েক বছর দেখি এনসিইআরটি এনটিএ যখন থেকে সিলেবাস কাট করেছে ইনঅর্গানিকের ক্ষেত্রে, তো আমাদের রিঅ্যাকশন বেসড কোয়েশ্চেন বা এইসব কোয়েশ্চেন কিন্তু খুবই কম আসছে, হয়তো একটা বা হয়তো আসছে না। তার জায়গাতে যেটা আসছে বেশিরভাগ কনসেপ্টের উপরে কোয়েশ্চেন, এবং এই কনসেপ্টের উপর যে কোয়েশ্চেনগুলো আসছে, ট্রেন্ডের কোয়েশ্চেন, কোনো অর্ডারের কোয়েশ্চেন,
কোনো অ্যাসিডিটি বেসিডিটি অর্ডার যেরকম, কোনটা ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার, এরকম এক্সেপশনস গুলো। তো ইনঅর্গানিকে এটা আসছে। তো ইনঅর্গানিকটা পড়ার জন্য সব থেকে যেটা আমি ইম্পর্টেন্ট বলবো, ক্লাস 11-এ যে দুটো চ্যাপ্টার রয়েছে, কেমিক্যাল বন্ডিং এবং পিরিয়ড টেবিল, এই দুটো চ্যাপ্টারকে খুব বেশি স্ট্রং করতে হবে। কারণ এই দুটো চ্যাপ্টার যদি স্ট্রং থাকে, তাহলে এই দুটো চ্যাপ্টার স্ট্রং থাকলে পরে আমরা আশা করি যে 12-এর যে ইনঅর্গানিক কেমিস্ট্রি রয়েছে এটা মানে খুবই 11 helpful এতে হবে। ইনঅর্গানিকটার উপর জোর হ্যাঁ, বেশি দেওয়া উচিত। অবশ্যই। ওই জন্য কিন্তু এখানে 5 স্টারে উল্লেখ আছে বেসটাকে রেডি করো। হুম। ইনঅর্গানিকে বেস রেডি। তুমি যদি পিরিয়ডিক টেবিল ভালো করে পড়ো, তুমি যদি ভালো করে কি বলে বন্ডিং, কেমিক্যাল বন্ডিং পড়ো, তাহলে কিন্তু ওখান থেকে প্রচুর কোশ্চেন আসবে। হুম। লোকজন ভাবে ইনঅর্গানিকটা ম্যাক্সিমাম ক্লাস 12-এ, পি ব্লক থেকে হুম। ডি ব্লক থেকে শুরু করে হ্যাঁ। অনেক জিনিস তো কেটে গিয়েছে এখন। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ক্লাস 12 সব থেকে মেন, এটা মাথায় রাখবে। আর 11-এ পিরিয়ডিক টেবিল এবং কেমিক্যাল বন্ডিং মেন। তাহলে ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে যাদের ভয় পাও, 11টাকে আগে পড়ো, বেস আগে ঠিক করো। বেস ঠিক করলেই 5 স্টার ওর মতামত, বেস রেডি রাখো, তাহলেই হয়ে যাবে। এবার বলো অর্গানিকটা। ইনঅর্গানিকে আরেকটা কথা বলবো যে এক্সেপশনস যেগুলো রয়েছে না, এক্সেপশনস গুলোকে এক জায়গাতে মানে অর্ডার যেগুলো এক্সেপশন যেগুলো, সেগুলোকে একটা চার্ট মতো করে বাড়িয়ে মানে নিজের কাছে দেখিয়ে একটা দেওয়া। ফর্মুলা তাহলে ফার্স্ট কি মানে ফুল সিলেবাস টেস্টের আগে এগুলো হেল্পফুল হবে খুবই। অর্গানিকের ক্ষেত্রে যেটা বলবো, কনসেপ্ট অর্গানিকে বুঝতে হবে। কারণ অর্গানিকের কোয়েশ্চেন নিটে আগে আমরা দেখতাম হয়তো সিম্পল কোয়েশ্চেন আসতো, কিন্তু এখন ফিজিক্সের মতো অর্গানিকেও যেই লেভেলের কোয়েশ্চেন মানে কনসেপ্টের উপরে বেস করে কোয়েশ্চেন কিন্তু খুবই আসছে। এবার অর্গানিকে নাকি টাফ কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, কনসেপ্টের উপরে বেস করে কোয়েশ্চেন আসছে এবং মাল্টি রিঅ্যাকশনকে একসাথে কিন্তু জোড়া হচ্ছে, অনেক কটা রিঅ্যাকশনকে একসাথে জোড়া হচ্ছে। তো এর জন্য কিন্তু ওই নিট আর জেই পিআইকিউ কিন্তু তোমাকে করতে হবে। জেই মেনটা কিন্তু করবে, কারণ কেমিস্ট্রিও কিন্তু জেই মেনে যথেষ্ট টাফ। যেই মেন টাইপের কোয়েশ্চেন করলে পরে সেটা তুমি কোয়েশ্চেনের বিভিন্ন রকম আইডিয়া গুলো বুঝতে পারবে, যে কিরম ভাবে বিভিন্ন চ্যাপ্টারকে লিঙ্ক করছে, কিরম ভাবে বিভিন্ন চ্যাপ্টার থেকে মিলিয়ে পরে কোয়েশ্চেনটা দিচ্ছে, কোন কোন কনসেপ্ট গুলোতে যেইতে বেশি করে ফোকাস করছে। তাহলে তুমি নিটে অবশ্যই হেল্পফুল হবে, কারণ কোয়েশ্চেন প্র্যাকটিস করলে তো কোনোদিন বৃথা যাবে না, অবশ্যই তোমার কনসেপ্টই বাড়বে। আচ্ছা, তুমি যে এখানে লিখেছো এটা রিঅ্যাকশন চার্ট, এই রিঅ্যাকশন চার্টটা ওরা চ্যাপ্টার ওয়াইজ বানাবে না কিভাবে বানাবে একটু? রিঅ্যাকশন চার্টটা আমি যেটা বলতে চাই যে অর্গানিকের ক্ষেত্রে কিন্তু রিঅ্যাকশন চার্ট, ওকে, যে রিঅ্যাকশন চার্টটা অর্গানিকের ক্ষেত্রে যখন চ্যাপ্টার ওয়াইজ তো বানাতে পারে যে কেউ, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বানানোর ক্ষেত্রে একটা অসুবিধা কি হবে যে হয়তো সে পুরোটা বুঝতে পারবে না। এবং 11-এ যখন বেসিক অর্গানিক কেমিস্ট্রি পড়ার পরে হাইড্রোকার্বনে যাবে, হয়তো অনেক রিঅ্যাকশন অনেকের বুঝতে অসুবিধা হয়, কারণ বেশি এবং সেই জিনিসগুলো 12-এ গিয়ে ক্লিয়ার হয়ে যায়। কারণ 12-এর যে পরপর অর্গানিকের সিরিজটা রয়েছে চ্যাপ্টারের, সেইখান থেকে মেজরিটি কোয়েশ্চেন আসে এবং সেখানে হাইড্রোকার্বন চ্যাপ্টারটাও ইনক্লুড হয়ে যায়। হাইড্রোকার্বন সব রিঅ্যাকশনগুলো আবার ডিভিশন ওখানে করানো হয়। তো 12-এর সব অর্গানিক পড়ে নেওয়ার পরে হয়তো রিঅ্যাকশন চার্টটা বানালে পরে সব থেকে বেশি এফেক্টিভ হবে। এবং সেখানে যতগুলো রিঅ্যাকশন তুমি পড়ে যাচ্ছ, এনসিআরটিতে রয়েছে বা তোমার কোনো ডিপিবিতে রয়েছে, কোনো টেস্টে এসছে, এরকম কোনো রিঅ্যাকশনকে ইনক্লুড করতে পারো। কিছু কিছু রিঅ্যাকশন কিন্তু এরকম রয়েছে যেগুলো এনসিআরটিতে নেই, কিন্তু সেগুলো ক্লাসে টিচাররা পড়ানোর সময় বলেন এবং সেগুলো থেকে কোয়েশ্চেন কিন্তু আসে, সেগুলো কিন্তু ইগনোর করলে চলবে না। রিঅ্যাকশন চার্টটা তোমাকে কিন্তু বানিয়ে নিতে হবে। আচ্ছা, নেম রিঅ্যাকশনের ক্ষেত্রে কি করবে? নেম রিঅ্যাকশনের ক্ষেত্রেও অবশ্যই একটা নেম রিঅ্যাকশনের চার্ট মধ্যে তোমাকে বানিয়ে নিতে হবে, কারণ নেম রিঅ্যাকশন কোনটা কি তোমার গোলাবে। হয়তো তুমি বাড়িতে রিভিশন করছো, হয়তো পরপর চ্যাপ্টার ওয়াইজ করছো, তোমার কিন্তু গোলাবে না, কিন্তু পরীক্ষার হলে হয় চারটে তোমাকে দিয়ে দিল এবং সেখানে ম্যাচটা কলাম দিল, তখন কিন্তু তোমার রিঅ্যাকশন গুলো গুলিয়ে যাবে। তখন তোমার মনে হবে এটা এ ছিল, এটা বি ছিল, এরকম ভাবে কিন্তু গোলাবে। তো তার জন্য একটা চার্টের মধ্যে সব কটা নেম রিঅ্যাকশন প্রথম থেকে 12 অর্গানিকটা পুরোটা পড়ে নেওয়ার পরে তুমি এটা করবে, যে সব কটা নেম রিঅ্যাকশনকে তুমি এক জায়গাতে লিখে নিলে এবং ডেলি হয়তো একবার করে, কতক্ষণ লাগবে, 2-3 মিনিট লাগবে, সব কটা নেম রিঅ্যাকশনকে একবার রিভিশন দিয়ে নেবে। এটা ছিল মোটামুটি কেমিস্ট্রি স্ট্র্যাটেজি। এবার আসি যেটা মেন, যেটা পরীক্ষা দিতে হবে, মানে আরেকটাও জিনিস একটু অর্গানিকে বলে দিতে চাই, যে রিএজেন্টস কিন্তু আছে, কোনটা রিডিউসিং রিএজেন্ট, কোনটা দিয়ে অক্সিডাইজিং হয়, কোনটা দিয়ে রিডিউসিং হয়, কোন রিএজেন্টটা কোথায় কাজ করবে, কোনটা কোথায় কাজ করবে না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলোর একটা চার্ট বানাতে পারো। এগুলোকে কিন্তু ইউটিউবে তুমি সার্চ করলে পরে অনেক ভিডিও পাবে, কেমিস্ট্রি এরকম অনেক ভিডিও পাবে রিএজেন্টের উপরে, রিএজেন্ট চার্টের মতো, সেখানে কিন্তু দেখে পর তোমাকে একটা রিএজেন্ট চার্ট বানিয়ে দেবে। কিন্তু এটাও কিন্তু হেল্পফুল, এখান থেকেও কিন্তু একটা দুটো কোয়েশ্চেন কিন্তু প্রতি পরীক্ষাতে আসে। এটা আসে। এবার আসি মেন জিনিস, যেটা এইমাত্র বললাম, সেটা হচ্ছে মক টেস্ট। মক টেস্টের স্ট্র্যাটেজি কেমন হওয়া দরকার, এটা পুরো লেখা আছে। হ্যাঁ, এই মক টেস্টের স্ট্র্যাটেজিটা সুমিত নিজে থেকে বলবে, যে উইকলি কটা করে ও মক টেস্ট দিতে, কতগুলো করে দেওয়া উচিত। মক টেস্টে আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিভাবে রিভিশন করবে, অলরেডি সাবজেক্ট ওয়াইজ বলা হয়েছে। তারপর বলবে টাইম ম্যানেজমেন্ট কতক্ষণ করবে, তোমার মার্কস কম আসলে তুমি কি করে সেটা ইমপ্রুভ করবে। এটা সম্পূর্ণভাবে ও বলবে, আমি ছেড়ে দিয়ে গেলাম। মক টেস্টের জন্য যেটা আমি বলতে চাই, যে উইকলি কটা করে মক টেস্ট দেওয়া উচিত। এটাতে প্রথম দিকে যখন তোমাদের হালকা হালকা করে সিলেবাস এগোচ্ছে, তখন হয়তো তোমাদের কোচিং এ বা যেখানে পড়ছো সেখানে হয়তো 2 উইকস পরে একটা মক টেস্ট হবে বা এটাতে হবে। কিন্তু যখন লাস্টের দিকে তুমি ধীরে ধীরে তোমার প্রিপারেশনে আসবে, তখন কিন্তু মক টেস্টের ফ্রিকোয়েন্সি তোমাকে বাড়াতে হবে। মক টেস্টের ফ্রিকোয়েন্সি বলতে, যখন ধরো পরীক্ষার 3 মাস বাকি আছে এরকম সময়ে হয়তো তুমি উইকলি একটা জায়গায় উইকলি একটা দেওয়ার চেষ্টা করবে, 15 দিন একটা জায়গায় উইকলি একটা করে ফুল সিলেবাস মক টেস্ট তোমাকে দিতে হবে।
এবং হয়তো 2 মাস 1.5 মাস আগের থেকে বিভিন্ন কোচিং বা যেখানে তোমরা পড়ো না করো সেখানে মক টেস্ট সিরিজ শুরু হয়ে যায়। টেস্ট সিরিজটা খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে কিন্তু সারা বছর ধরে যে মক টেস্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র লাস্টের টেস্ট সিরিজগুলো নয়, কারণ সেগুলোর সাথে সাথে তোমার যে সারা বছরের মক টেস্ট হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। লাস্টের দিকে উইকলি 3টে করে মক টেস্ট বা অনেকে অল্টারনেট ডেতে মক টেস্ট দেয়, সেটা দেওয়া উচিত। এবং মক টেস্টের দেওয়ার সঙ্গে নয় শুধু মক টেস্ট দিলাম বাড়ি এলাম এরকম করলে হবে না, মক টেস্ট দিয়ে পরে টেস্টটাকে রিভিশন করা, টেস্টটাকে অ্যানালাইসিস করা, তোমার কত মার্কস এসেছে সেটা দেখে ভেঙে পড়ার থেকে আমার সেই মার্কসটা কেন কম এসছে, কোন জায়গাগুলো কমে গেল, কোন জায়গাটা আমি ঠিক করলে পরে আমার মার্কসটা পরের পরীক্ষায় বাড়বে, সেটার উপর কিন্তু তোমাকে জোর দিতে হবে। এই জন্য আমি বলবো রিভিশন বিফোর টেস্টে যেটা লেখা রয়েছে যে তোমাকে সলভ করা জিনিস, যেটা বললাম ফুল সিলেবাস টেস্টের আগে কিন্তু তুমি পুরো সিলেবাস হয়তো রিভিশন করতে পারবে না, এই জন্য তোমাকে প্রথম থেকে বিভিন্ন যে শর্ট নোটসের যেগুলো বললাম শর্ট নোটগুলো বানাতে হবে, যাতে তুমি পরীক্ষার আগে হয়তো শর্ট নোটগুলো একদিনে বা দুদিনে পুরোটা একবার রিভিশন দিয়ে নিতে পারো। এবং টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে যদি আসি, আমি 35 to 40 মিনিটস আমি বায়োলজির জন্য বললাম, কেমিস্ট্রির জন্য বললাম, ফিজিক্সের জন্য একটা টাইম লিখেছি 1 hour 15 মিনিটস মতো, এটা একটা অ্যাভারেজ টাইম। কিন্তু এই টাইমটা কিন্তু তোমাকে বিভিন্ন মক টেস্ট দিয়ে তুমি বুঝতে পারবে যে তোমাকে কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আমার 35 to 40 মিনিটস বায়োলজি লেখা আছে, আমার 35 to 40 মিনিটস আমি দেবো এরকমটা কিন্তু নয়। যদি বায়োলজি লেন্দি আসে, যদি বায়োলজি একটু হার্ড আসে, তখন কিন্তু তোমাকে টাইমটা দিতে হবে, কারণ তুমি বায়োলজির কোশ্চেন 35 to 40 মিনিটসে করবে বলে তুমি সব কোশ্চেন তাড়াহুড়ো করে করলে সেগুলো ভুল গেল, তাহলে কিন্তু তোমার এটা কিন্তু নেগেটিভ একটা দিক হয়ে যাবে এবং তোমার কিন্তু নাম্বার আসবে না। সেক্ষেত্রে তোমার কিন্তু সেটা তোমাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করতে হবে পরীক্ষার হলে বসে কোশ্চেন ডিফিকাল্টিকে অ্যানালাইসিস করে। এবং ইমপ্রুভ মার্কসের কথা যদি আমি আসি, ইমপ্রুভ মার্কস বললে একটা কথাই বলবো প্রথম থেকে, যেটা এখানে লেখা আছে মিস্টেক কপি। তোমার মিস্টেক কপি তুমি আলাদা করে বানাতে পারো, যে তুমি যতগুলো মক টেস্ট ইয়ার ওয়াইজ মানে ইয়ারলি দিয়ে আসছো মানে পার্ট ফুল সিলেবাস পার্ট সিলেবাস বা মানে একটা করে চ্যাপ্টারের পরে যেরকম কোচিং এ মক টেস্ট হয় সেরকম ভাবে তুমি যে কটা ভুল করছো সেগুলো সাবজেক্ট ওয়াইজ একটা করে আলাদা আলাদা কপি বানিয়ে নেবে। তাহলে যেগুলো যেগুলো ভুল হচ্ছে সেগুলো তুমি লিখতে চাইবে, কারণ দেখবে যে তুমি যদি এগুলো না লেখো পরবর্তী ক্ষেত্রে তুমি মক টেস্ট দিয়ে আসবে, তুমি দেখবে সেম ভুল তুমি আবার করেছো, তখন একটা গিল্ট ফিল হবে। তো এই গিল্টটা যাতে না হয় তার জন্য প্রথম থেকেই বলছি, কারণ প্রথম থেকে করলে চাপটা খুবই কম হবে এবং একটা অভ্যাস দাঁড়িয়ে যাবে। মক টেস্ট দিয়ে এসে পরে আমি কোন কোন কোশ্চেনগুলো ভুল করলাম সেগুলো সলিউশন নিজে পারলে পরে নিজে বা স্যারদেরকে জিজ্ঞেস করে সেগুলো কপিতে ইনক্লুড করা, এবং এই জন্যই মার্কস বাড়বে। কারণ মার্কস বেশিরভাগ জনের অনেক মক টেস্ট দেওয়ার পরেও মার্কস বাড়ে না, কারণ তারা টেস্ট অ্যানালাইসিস করে না, তারা মক টেস্ট দিয়ে যাচ্ছে কিন্তু সেখানে ভুল কি হচ্ছে সেটাকে ইমপ্রুভ করার কোনো চেষ্টা তারা করে না। তো এটা একটা খুবই খারাপ দিক, এবং মার্কস ইমপ্রুভ করতে গেলে কিন্তু অবশ্যই মিস্টেককে আইডেন্টিফাই করা এবং তাকে ঠিক করা এটা কিন্তু খুবই দরকারি, এটাই আমি বলবো। স্যার তাহলে মোটামুটি কমপ্লিট নিট 2027-এর একটা রোড ম্যাপ কিন্তু আমরা দিয়ে দিলাম। তোমরা যারা সিরিয়াস এই জিনিসগুলোকে মেনটেন করে পড়ার চেষ্টা করো। আর যদি কোনো রকম কোনো ডাউটস থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব কিন্তু করবে, কারণ এখানেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির কমপ্লিট প্রিপারেশন তোমরা পেতে চলেছো। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। গুড বাই।